ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড ডে অল। অনেক দিন ধরেই ভাবছিলাম এই পার্টিকুলার প্যারিস নিয়ে আমি ব্লগটা বানাবো। এই বছর মানে 2024 সালের ফেব্রুয়ারি মাস নাগাদ আমি ব্যাঙ্গালোর থেকে প্যারিসে ঘুরতে গেছিলাম। তথ্য প্রযুক্তি কর্মী হওয়া সত্ত্বেও যখন বুঝতে পারলাম যে অফিস আমাকে বাইরের কোনো ট্রিপে পাঠাতে ইন্টারেস্টেড নয়, সেই কারণের জন্য নিজের ট্রিপ নিজেকেই অ্যারেঞ্জ করতে হলো। সমস্ত বাজেটিং থেকে ভিসা অ্যাপ্রুভাল প্রসেস থেকে শুরু করে ফ্লাইট বুকিং, হোটেল বুকিং এবং সমস্ত প্ল্যানিং প্লটিং আমি নিজেই করেছিলাম বিভিন্ন ব্লগ দেখে। তো এই কারণের জন্য আমি এয়ার ফ্রান্সের একটা ডাইরেক্ট ফ্লাইট বুক করি, যেটা কিনা ব্যাঙ্গালোরের টার্মিনাল 2 থেকে ছেড়েছিল এবং পৌঁছেছিল সিডিজি এয়ারপোর্ট 11:30 ঘন্টাতে। তো এয়ার ফ্রান্সের যে ফ্লাইট সেটা বুক করার একটাই উদ্দেশ্য, এই ফ্লাইটটা ব্যাঙ্গালোর থেকে যখন ছাড়ে তারপরে আর কোনো জায়গায় লে ওভার থাকে না, ডিরেক্ট একটা পৌঁছায় সিডিজি এয়ারপোর্ট, যার জন্য কিনা আবার এয়ারপোর্টে নেমে অন্য কোনো ফ্লাইট ধরার কোনো রকম দরকার নেই। এয়ার ফ্রান্সের যে ফ্লাইট সেটার পরিষেবা যথেষ্ট ভালো ছিল। একটা খুব ভালো টাচ স্ক্রিন টাইপের স্ক্রিন ছিল, যেটা কিনা থ্রু দিয়ে অনেক কিছু মুভি, কোনো পার্টিকুলার স্পেসিফিক সং এবং কতক্ষণ টাইম আর বাকি আছে পৌঁছানোর জন্য সব কিছুই মোটামুটি এই কনসোলের থ্রু দিয়ে দেখা যাবে। আর ওখান থেকে এটা এছাড়াও প্রোভাইড করেছিল একটা বেডশিট টাইপের, যাতে কিনা ঠান্ডা লাগা থেকে বাঁচা যায়, আর একটা ভালো বালিশ, আর দুবার মোটামুটি ওখান থেকে খাবার প্রোভাইড করেছিল। খাবারগুলোও ঠিকঠাকই ছিল, অ্যাপার্ট ফ্রম দ্য নন্দিনী দই। নন্দিনী দই হলো ব্যাঙ্গালোরের একটা নামকরা দই, যেটা কিনা এরা দিয়েছিল, যেটা কিনা আমার খুব একটা ফ্যান নই, সেই কারণের জন্য আমার ভালো লাগেনি, অনেকের ভালো লাগলেও লাগতে পারে। তাছাড়াও এরা দুবার শ্যাম্পেন প্রোভাইড করেছিল, কেননা ইউরোপের ফ্রান্স শ্যাম্পেনের জন্য বিখ্যাত। ওখানে ফ্রান্সের মধ্যে যে রেইমস বলে সিটিটা রয়েছে, সেটা হলো অ্যাকচুয়ালি ওখান থেকেই শ্যাম্পেন সারা ওয়ার্ল্ডে এক্সপোর্ট হয়। তো শ্যাম্পেন খুবই টেস্টি ছিল। তো এই 12 ঘন্টার জার্নিতে একটা যদি ভালো ঘুম না দেওয়া যায়, তাহলে কিন্তু প্যারিস পৌঁছলে দিনটা পুরো বেকার হয়ে যাবে। কেননা প্যারিসে আমার পৌঁছানোর টাইম ছিল দুপুর, মানে ওখানকার টাইম অনুযায়ী দুপুর 1:15। সেই কারণের জন্য আমি 4 ঘন্টার একটা সুন্দর ঘুমিয়ে অপেক্ষা করতে থাকলাম কখন আমাদের ব্রেকফাস্ট দেবে। এরকম মোটামুটি অপেক্ষা করতে করতেই অ্যানাউন্সমেন্ট শুনলাম যে সিট বেল্ট লাগিয়ে নেওয়ার জন্য, কেননা কিছুক্ষণের মধ্যে হয়তো একটু বাজে টার্বুলেন্স টাইপের ছিল। তো সেই টার্বুলেন্স মোটামুটি অতিক্রম করার পরে আবার আমি আমার ধ্যান যেখানে কিনা এই কখন কিনা সকালের যে প্রাতরাশ সেটা পাওয়া যাবে। তো অপেক্ষা মোটামুটি করতে করতেই বুঝলাম প্রাতরাশ আর বেশিক্ষণ বাকি নেই। তো যখন ব্রেকফাস্ট ওখান থেকে দিল, সেটার মধ্যে একটা ভালো কফি ছিল, একটা সুন্দর লস্যি টাইপের ছিল, এয়ার ফ্রান্সের প্রোভাইডেড একটা ভালো স্যান্ডউইচ ছিল, আর কিছু ফ্রুটস ছিল। সেগুলো খাবার দাবার খেয়ে আমি স্ক্রিনে হালকা দেখলাম যে প্লেন তখন কৃষ্ণ সাগরের ওপর দিয়ে মোটামুটি যাচ্ছে, পৌঁছোতে আরও মোটামুটি 6 ঘন্টা মতো টাইম লাগবে। এদিকে বাইরে যখন উইন্ডো খুলে দেখলাম যে বাইরে সূর্য একদম মানে ফুল সানলাইট তখন প্রোভাইড করছে। সেই কারণের জন্য যে উইন্ডো আছে উইন্ডোটাকে টেনে দেওয়াই বেটার। তো আমি যখন প্যারিসে নামলাম, প্যারিসে তখন 1:15 নামার পরে একটু এদিক ওদিক খোঁজাখুঁজি করতে করতে বুঝতে পারলাম যে কীভাবে ট্রেন ধরে এখান থেকে মেন সিটিতে যেতে হবে। যদিও কিছুটা রিসার্চ করেই এসছিলাম, তাই আরিয়া ট্রেন ধরে আমি সোজা প্যারিসের যে হোটেল সেখানে আমি পৌঁছে গেলাম। এই হোটেলের একটাই বিশেষত্ব যে আমার উইন্ডো থেকে আইফেল টাওয়ারটাও ইভেন দেখা যেত। এই সব কিছু রিসার্চ করেই অ্যাকচুয়ালি বুক করা। তারপরে আমি সোজা চলে গেলাম লুভরে মিউজিয়াম দেখতে, কারণ লুভরে মিউজিয়ামের যে টিকিট সেটা আমি অ্যাডভান্স কেটে বুক করে রেখেছিলাম একটা পার্টিকুলার স্লটের, একটা স্লটের টিকিট বুক করাটা ম্যান্ডেটারি। তো লুভরে মিউজিয়ামে যাওয়ার একটাই উদ্দেশ্য যে কখন ছোটোবেলার সেই মানে যে স্টাডির পার্ট, যে মোনালিসা, সেই মোনালিসার পিকচার কখন দেখতে পাবো। সেই মোনালিসা পিকচারে যাওয়ার জন্য ভেতরে আরও অনেক ভালো ভালো মূর্তি বা পেন্টিংস, এগুলো মোটামুটি দেখতে দেখতে অপেক্ষা করতে থাকলাম এবং ফলো করতে থাকলাম যে মোনালিসার ঘরে কিভাবে যেতে হয়। তো অনেকক্ষণ খোঁজার পরে বাকি যে পেন্টিংস এবং বাকি যে মূর্তি যেগুলো রয়েছে সেগুলো প্রপারলি দেখে, মানে এগুলো খুবই অ্যাকচুয়ালি নামকরা মূর্তি, সবকটার নাম আমার ঠিক ভালো জানা মানে মনে নেই।
তো আর এখানকার যে প্রত্যেকটা রুমের যে ওপরে যে সিলিং, সেখানে খুব সুন্দর সুন্দর পেন্টিং এখানে রয়েছে। তো যারা পেন্টিং খুব ভালোবাসে বা পছন্দ, তাদের খুব ভালো লাগবে জায়গাটা। যখন প্যারিস আসবে তখন অবভিয়াসলি লুভরে ইজ ওয়ান অফ দ্য আইকনিক প্লেস, যেটা কি না মাস্ট ভিজিটেড প্লেস বেসিক্যালি। সো এটা অবশ্যই ঘুরতেই হবে, কোনোভাবে মিস করা যাবে না। তো এরকম প্রচুর পেন্টিং এদিক ওদিক মোটামুটি দেখতে থাকলাম। এই পার্টিকুলার পেন্টিংটাও খুব বিখ্যাত একটা পেন্টিং, দ্য হোলি ফ্যামিলি বেসিক্যালি এই পেন্টিংটার নাম। তো দেখতে দেখতে এই ফার্স্ট আমি যখন মোনালিসার সামনে যখন পৌঁছলাম তখন খুবই অভিভূত হয়ে গেলাম, কেননা এটা এতদিন ধরে ছবিতে দেখছি, এখন আমি সামনে থেকে ডাইরেক্ট দেখতে পাচ্ছি। তো খুবই ভালো লেগেছিল যখন কিনা এই মোনালিসার ছবি ফার্স্ট আমি দেখতে পেলাম। তো এই মোনালিসার ছবি দেখার পরেও হালকা একটু এদিক ওদিক ঘুরেও আবার খিদে অ্যাকচুয়ালি পেয়ে গেছিলো, সেই কারণের জন্য এই লুভরে মিউজিয়ামের মধ্যেই যে একটা ক্যাফে টাইপের ছিল, সেখান থেকে একটু নাম করা ফ্রেঞ্চ স্যান্ডউইচ আর একটু গরম কফি সুন্দরভাবে অর্ডার করে ওখানে মোটামুটি আফটারনুনের যে স্ন্যাক্সটা সেখানে ওখান থেকে খেয়ে নিলাম। তো কফিটা বেশ সুন্দর ছিল। স্যান্ডউইচ অ্যাকচুয়ালি পুরো ফ্রান্সেই লোকে ঠান্ডা খেতে ভালোবাসে, জানি না কেন। ইন্ডিয়াতে যেমন আমরা গরম স্যান্ডউইচ খাই, ওখানে তেমনি ঠান্ডা স্যান্ডউইচ সবাই খেতে ভালোবাসে। তারপরে আমি সোজা চলে গেলাম মানে যে কিনা সেইন রিভারের ধারে যে আইফেল টাওয়ার আছে, আইফেল টাওয়ারের দেখার উদ্দেশ্যে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করতে করতে মানে বুঝতে চাইছিলাম যে কোন অ্যাঙ্গেল থেকে আইফেল টাওয়ারের ছবি তুললে সবথেকে ভালো ক্যাপচার্ড হবে। তো এরকম খুঁজতে খুঁজতে বেশ ভালো মোটামুটি একটা ভালো অ্যাঙ্গেল পেলাম, যেখানে কিনা আইফেল টাওয়ার খুব সুন্দর দেখতে লাগছে। তো ওখান থেকে নিজের দু একটা ছবি তুলে, আর এখানে এত ঠান্ডা, তো কেননা ফেব্রুয়ারির প্যারিস মানে মোটামুটি 7 ডিগ্রি 8 ডিগ্রি আরও কম, মানে এখানকার 7 ডিগ্রি 8 ডিগ্রি অনেক, অ্যাকচুয়ালি ইন্ডিয়ার সাথে তুলনা করলে ঠিক হবে না, এখানে আরও বেশি ঠান্ডা লাগবে। তো এইভাবে আমি প্রথম দিনটা কাটালাম। তো দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।